আসসালামু আলাইকুম। কৌটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। বিশেষ করে তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমাদের বোর্ড সমাপনী পরীক্ষা আগামী 15ই ডিসেম্বর থেকে শুরু হবে। সেই পরীক্ষার উদ্দেশ্যে যেন তোমাদের রেজাল্টটা খুবই ভালো হয়, সেজন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে কবিটেক বাংলা। শিক্ষার্থীবৃন্দ, সাজেশন ক্লাস ক্লাস অন্যান্য সকল তথ্য তোমাদেরকে দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। সেজন্য তোমরা যারা কবিটিক বাংলা পরিবারের সাথে আছো, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, এবং তোমরা যারা চ্যানেলটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না এখনো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। কারণ তোমাদের সাবস্ক্রাইবের আমাদের ক্লাস করতে অনুপ্রাণিত হয় এবং ক্লাসগুলো ভালো করে নিতে পারে। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে মাত্র জয়েন করেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবে, বন্ধুদের মাঝে একটু হলেও বেশি বেশি শেয়ার করবে। শিক্ষার্থী, আজকে আমি একটা ক্লাসে তোমাদের বিজ্ঞানের একটা অধ্যায় শেষ করে দিব। সেই ক্ষেত্রে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আমি খুব ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যারা মনোযোগ সহকারে এই অধ্যায়টা দেখবে, আশা করছি এখান থেকে যে প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসবে, প্রশ্নগুলো তুমি পরীক্ষার আগ পর্যন্ত একবার না পড়লেও খাতায় পরীক্ষার হলে তুমি কিছু না হলেও লিখতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে শুরু করছি। বিজ্ঞানের এই অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের গঠন। পদার্থের এই গঠনের আমরা আজকে কি কি শিখবো, সেটা প্রথম যেটা শিখবো, পদার্থ কি, পদার্থের প্রকারভেদ, মানে পদার্থ কয় প্রকার হতে পারে, পদার্থের অবস্থা, পদার্থের রূপান্তর, ব্যাপন, নিঃসরণ, ঊর্ধ্বপাতন এবং পাতন। এই কটা টপিক আমি খুব দ্রুত তোমাদেরকে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনবে। শিক্ষার্থী, প্রথমেই বলছি পদার্থ কি। আসলে আমার হাতে যে মার্কারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটি পদার্থ। কারণ এর একটা ভর আছে, এর একটা জায়গা দখল করে এবং ভর প্রয়োগ করলে বাধা প্রদান করে। তাহলে আমরা বলতে পারি, যে জিনিসের ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাদেরকে বলা হয় পদার্থ। পদার্থ নরমালি দুই প্রকার প্রধানত। একটা হচ্ছে যৌগিক পদার্থ, আর একটা হচ্ছে মৌলিক পদার্থ। এখন আসি মৌলিক পদার্থ কি। তোমরা ছোটবেলায় পড়েছো যে পদার্থকে ভাঙতে থাকলে ভাঙতে ভাঙতে সর্বশেষ কণিকাটা ওই পদার্থরই থাকে, সেটাকে বলে মৌলিক পদার্থ। আসলে এটাই সত্য কথা। যেমন তুমি এক টুকরা লোহা নিবা, লোহাকে ছোট 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 কুচি কুচি একেবারে লাস্টের একটা অংশ পাবা, সেটা কিন্তু লোহায় পাবা। ওটা কিন্তু অন্য পদার্থে পরিণত হবে না, স্বর্ণের টুকরা হবে না, ওটা কি লোহায় থাকবে। সেজন্য লোহাটা একটি মৌলিক পদার্থ। কিন্তু যৌগিক পদার্থ আসলে কি? যৌগিক পদার্থ মানে একটি পদার্থের ভিতরে একাধিক মৌলিক পদার্থ তোমার থাকবে। তার মানে যে সকল পদার্থের ভিতরে একাধিক মৌলিক পদার্থ থাকে, ওই পদার্থটাকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে যৌগিক পদার্থ হচ্ছে H2O, পানি। এই পানির ভিতরে দেখো, এটা হচ্ছে H মানে হচ্ছে হাইড্রোজেন, আর এটা হচ্ছে অক্সিজেন। তার মানে একটা পানির ভিতরে তোমার দুইটা মৌলিক পদার্থ আছে, কারণ হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ, এই জন্য পানি একটি যৌগিক পদার্থ। ওকে, এরপর আমি যেটা দেখবো, পদার্থের অবস্থা। তোমরা ঘুরিয়ে ফেলো যখন কেউ বলে আসলে বলো তো পদার্থ কত প্রকার, তোমরা কিন্তু বলে ফেলে দাও পদার্থ তিন প্রকার, কঠিন, তরল, বায়বীয়। আসলে এটা পদার্থের অবস্থা, মানে পদার্থ কি কি অবস্থায় থাকতে পারে। পদার্থ তিন অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে কঠিন কঠিন অবস্থা, দুই নম্বর হচ্ছে তরল অবস্থা, তিন নম্বর হচ্ছে বাষ্প বা বায়বীয় অবস্থা। এই তিনটা হচ্ছে পদার্থের অবস্থা। এখন তিন অবস্থায় আসলে কি ঘটনা ঘটে, তিন অবস্থা তুমি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে পদার্থের গতিশক্তি, তারপর হচ্ছে পদার্থের রূপান্তর খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, আমরা যদি কঠিনের কথা চিন্তা করি, এটি একটি কঠিন পদার্থ। কঠিনের ভিতরে অণু পরমাণু আছে। আমরা জানি প্রত্যেক পদার্থই অণু পরমাণু দ্বারা গঠিত। তো কঠিনের ভিতরেও এরকম অণু পরমাণু আছে, একটার সাথে আরেকটা। আমরা যদি এটা এই 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 জিনিসগুলোকে মনে করি একটা পরমাণু বা একটা অণু একটা পদার্থের ভিতরে, তাহলে দেখো এই অণু পরমাণুগুলো একটার সাথে একটা লেগে লেগে আছে, কাছাকাছি আসে। এটা হচ্ছে কঠিন পদার্থ। এর তুলনায় যদি আমরা একটা তরল পদার্থ চিন্তা করি, তরল পদার্থগুলো একটু দূরে দূরে আছে, অণু পরমাণুগুলো একটু দূরে 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 আছে। আর যদি বায়বীয় পদার্থ মনে করি, তো অণু পরমাণুগুলো আরো দূরে দূরে আছে। কেন? দেখো, এই অণু পরমাণুগুলো একটা কাছাকাছি থাকছে কারণ হচ্ছে এদের ভিতরে একটা আকর্ষণ শক্তি কাজ করে। এই আকর্ষণ শক্তির নাম হচ্ছে আন্ত আণবিক আকর্ষণ শক্তি বা ইন্টারমলিকুলার ফোর্স। এখন দেখো, এই আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থের ভিতরে একটু বেশি, যার কারণে অণু পরমাণুগুলো একেবারে কাছাকাছি থাকে। এর তুলনায় এই তরল পদার্থের আন্তঃআণবিক শক্তিটা কম, যার কারণে অণু পরমাণুগুলো একটু দূরে দূরে থাকে।
আর এই বায়বীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি আরো কম, যার কারণে অণুপরমাণুগুলো আরো দূরে দূরে থাকে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারছি কঠিন পদার্থ আসলেই কঠিন কেন, শক্ত কেন, কারণ তাদের ভিতরে একটি শক্তি থাকে, সেই শক্তিটা সবচেয়ে বেশি। তরল পদার্থের আন্তঃনামিক শক্তি কম, এই জন্য যেখানে রাখি সেখানে ছড়াই পড়ে। আর বায়বীয় পদার্থের আন্তঃনামিক শক্তি আরো কম, ছেড়ে দিলে উড়ে চলে যায়। এখন বিষয় হলো, দেখো আমরা একবারে কঠিন তরল বায়বীয় পদার্থের রূপান্তর শিখতেছি। দেখো, যদি মনে করি এটি হচ্ছে বরফ, এটা হচ্ছে বরফ, তাহলে বরফ থেকে তুমি তরল করবে, এটা কি তরল না? প্রথমে বললাম তরল, আর এটা হচ্ছে মনে করো বাষ্প। তাহলে দেখো, তুমি এটা কঠিন বরফকে তুমি কি করবা, তরল করবা, তাহলে তোমাকে কি করতে হবে বলতো? এখানে কিন্তু তাপ প্রদান করতে হবে না, তাপ বৃদ্ধি করতে হবে। তরলকে কি করতে হবে, তাপ, কঠিনকে বরফকে তাপ বৃদ্ধি করতে হবে, করার পর তরল হবে। তরলকে যদি তুমি তাপ আরো বৃদ্ধি করো, তাহলে তোমার কিন্তু হবে বাষ্প হয়ে যাবে, তাই না? তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো, যে এক টুকরা বরফ নিবা, নিয়ে পাতিলে দিবা, তাপ দিবা, দেখবা সে তরল হয়ে গেছে। তরলকে যখন তাপ দিবা সে কিন্তু ফুটতে ফুটতে একসময় বাষ্প হয়ে যাবে। এটা হচ্ছে পদার্থের রূপান্তর। আবার একই রকম ভাবে তুমি যদি বাষ্পকে তাপ হ্রাস করো, তাহলে কি হবে, তরল হবে। তরলকে যদি তাপ আরো হ্রাস করো, তাহলে বরফ হয়ে যাবে। শিক্ষার্থী বিন্দু, তাহলে আমরা একটা বিষয় দেখলাম, পদার্থের তিন অবস্থা থাকতে পারে, তিন অবস্থায় কঠিন, তরল, বায়বীয়, এবং কঠিন থেকে তরল রূপান্তর, তরল থেকে বাষ্প রূপান্তর, বাষ্প থেকে তরল, তরল থেকে কঠিন। এবার আসো, এই কঠিনের ভিতরে আন্তঃআণবিক শক্তি বেশি থাকার কারণে তাদের ভিতরে একটা অণুপরমাণুর ভিতরে ফাঁকা জায়গাটা কম। তার মানে কঠিন পদার্থের ভিতরে ফাঁকা জায়গা আছে, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, যার কারণে এই অণুপরমাণুগুলো ছোটাছুটি করে একটু কম। খালি চোখে আমরা দেখতে পারি না, কিন্তু কঠিন পদার্থের ভিতরে কিন্তু অণুপরমাণুগুলোর ভিতরে ছোটাছুটি আছে। এর তুলনায় তরল পদার্থের ফাঁকা জায়গা বেশি, ছোটাছুটি বেশি, তার মানে অণুপরমাণুগুলোর গতিশক্তি বেশি। আবার এখানে বাষ্পের কিন্তু গতিশক্তি আরো বেশি, কারণ তার ভিতরে ফাঁকা জায়গাটা বেশি। শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে পদার্থের অবস্থা এবং পদার্থের অবস্থার রূপান্তর। এর পরবর্তী যে টপিকটা রয়েছে আমরা দেখব, পরবর্তী টপিকটা হচ্ছে ব্যাপন। মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ব্যাপনটা একটু যদি আমরা খেয়াল করি, ব্যাপন আসলে কি? ব্যাপন মানে হচ্ছে, আমরা যদি সংজ্ঞাটা তোমরা বইতে দেখো, বইতে লেখা আছে, কোনো পদার্থের কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় যে কোনো মাধ্যম হইতে পারে, পদার্থ যদি স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, সেই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। তো ব্যাপনের সংজ্ঞাটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা, ব্যাপনের সংজ্ঞাটা খুব ভালোভাবে মনে রাখবা, যে কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় পদার্থ যদি স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হয় ব্যাপন। স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে ছড়িয়ে পড়ার সেই প্রক্রিয়াকে বলে ব্যাপন। যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করো তোমার বাসার ভিতরে একটা সেন্টের শিশি বা আতরের শিশি তুমি মুখটা খুলে এক কর্নারে রেখে দিবা, কাউকে বলবা না, তাহলে দেখবা ঘরের সব জায়গাটায় এই আতরের যে ঘ্রাণ, সেটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এই যে ছড়িয়ে পড়লো, এটা কিন্তু কেউ বাতাস দেয় না, কিচ্ছু করে না, সে নিজে নিজে ছড়িয়ে পড়ছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাপন। এখন কথা হলো, ব্যাপন যে হলো, এখানে মূল জিনিসটা কি? দেখো, যে আতরের যে বোতলটা তুমি এখানে দিলা, এর ভিতরে কি তরল পদার্থ ছিল না? তাহলে তরল, আর বাইরে যে উড়ে গেল, এটা কিন্তু হচ্ছে বাষ্প, মানে বায়বীয়, বায়ু। তাহলে বায়ু মাধ্যমের তুলনায় কিন্তু এই তরলের কিন্তু ঘনত্ব বেশি, বায়ুর ঘনত্ব কম। তাহলে আমাদের বিষয়টা হলো কি, অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে একা একা ছড়িয়ে পড়ছে, এটার নামই হচ্ছে ব্যাপন। ব্যাপন তুমি অনেক উদাহরণ দিতে পারবা, উদাহরণের অভাব নাই। আশেপাশে তুমি এই ধরনের যত প্রক্রিয়া দেখবা, একা একা ছড়িয়ে পড়ছে গ্রানগুলো অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে, এটাকে বলবো ব্যাপন। এখন আসো, ব্যাপনের একটি অঙ্ক পরীক্ষায় আসার মতো, যে ব্যাপন হার নির্ণয় করা। তোমরা একটা কথা মনে রাখবা, যে সকল গ্যাসের আণবিক ভর কম, তাদের ব্যাপন হার বেশি, যাদের আণবিক ভর বেশি তাদের ব্যাপন হার কম। আমি একটা উদাহরণ তো দেখাই দিচ্ছি, জাস্ট NH3, এটা অ্যামোনিয়া গ্যাস, আর মনে করলাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই দুইটার ভিতরে কার ব্যাপন হার বেশি, সেটা আমরা নির্ণয় করব। ব্যাপন হার, ওকে, ব্যাপন হার। তাহলে ব্যাপন হার নির্ণয় করতে হলে তোমাকে কি শিখতে হবে? আণবিক ভর বের করা শিখতে হবে। আসো, আণবিক ভর কিভাবে বের করবো? যদি অ্যামোনিয়ার আণবিক ভর বের করি, তাহলে আমার হবে, দেখো, নাইট্রোজেন হচ্ছে 14, নাইট্রোজেন কত, 14, পারমাণবিক ভরগুলো যোগ করলেই আণবিক ভর বের হয়ে যায়। তাহলে নাইট্রোজেন 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, কিন্তু হাইড্রোজেন আছে কয়টা, 3, 3 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে আণবিক ভর বের করার নিয়মটা তুমি কিন্তু শিখে যাচ্ছ। 14 আর 3 একে 3, কত হলো, 17। এবার যদি কার্বন ডাইঅক্সাইড দেখো, কার্বন হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16, কিন্তু আছে কয়টা, দুইটা, তাহলে হলো 12, আর এখানে 16 দিয়ে 32,
44। দেখো তো, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17 আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। তাহলে ব্যাপন হার বেশি কার হওয়ার কথা বলো তো? অ্যামোনিয়া গ্যাসের, কিন্তু কারণ তার আণবিক ভর কম। তার মানে আণবিক ভর কম মানে হচ্ছে ব্যাপন হার বেশি, মানে সে দ্রুত ছড়িয়ে পড়বে। আর আণবিক ভর বেশি মানে হচ্ছে ব্যাপন হার কম, সে তুলনামূলকভাবে আস্তে আস্তে ছড়াবে। এই নিয়মটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, তাহলে ব্যাপন রিলেটেড যে প্রশ্নগুলো আসবে তুমি অ্যান্সার করতে পারবা। পরবর্তী আমি চলে যাচ্ছি নিঃসরণ। ব্যাপন এবং নিঃসরণ মোস্ট ইম্পর্টেন্ট এবং দুটো অনেক কাছাকাছি বিষয়। ব্যাপন হার যেভাবে নির্ণয় করে, নিঃসরণ হারটাও ঠিক একই রকম নির্ণয় হবে। যে গ্যাসের আণবিক ভর কম তার নিঃসরণ হার বেশি, যে গ্যাসের আণবিক ভর বেশি তার নিঃসরণ হার কম। কিন্তু নিঃসরণটা আসলে কি? নিঃসরণ হচ্ছে অধিক চাপ থেকে কম চাপের দিকে যদি কোনো সরু ছিদ্রপথে অনেক দ্রুত সজোরে বের হয়ে যায়, সেই নিয়মটাকে বলা হয় নিঃসরণ। কি বলছি? অধিক চাপ থেকে কম চাপের দিকে যদি কোনো সরু ছিদ্র পথে কোনো গ্যাস সজোরে বের হয়ে যায়, এই প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। কেমন? যেমন একটা ফুটবল, ফুটবলে তুমি কি প্রেসার ক্রিয়েট করে করে সেটা ফোলাইছিলা, এখন যদি একটা সিরিঞ্জ দিয়ে তুমি ছিদ্র করে দাও, সুই দিয়ে ছিদ্র করে দাও, তাহলে ওই ছিদ্র পথে কি বাতাসটা খুব দ্রুত বের হয়ে যাবে না? এটার নামই হচ্ছে নিঃসরণ। আবার একটা পারফিউম, পারফিউম যখন তুমি প্রেস করবা তখন কিন্তু ভিতর থেকে যেহেতু তরল ছিল ওখানে চাপটা বেশি আর বাইরের চাপটা কম, সে সজোরে বের হয়ে আসলো, এটা নাম হচ্ছে নিঃসরণ। তাহলে নিঃসরণ কাকে বলে মুখস্থ করবে। এবং নিঃসরণের যে হার সেটা ব্যাপন হারের মতোই, যে নিঃসরণ হারটা হচ্ছে আণবিক ভর যার কম তার নিঃসরণ হার বেশি, আর যার আণবিক ভর বেশি তার নিঃসরণ হার কম। এবার আসছে ঊর্ধ্বপাতন। একটু খেয়াল করবা, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে কঠিন থেকে তরল, তারপর হচ্ছে বাষ্প, তাই না? তাহলে কঠিন থেকে তরল বাষ্প, এটা কিন্তু পদার্থের রূপান্তর। কঠিনকে তাপ দিলে তরল হলো, তরলকে তাপ দিলে বাষ্প হলো। কিন্তু ঊর্ধ্বপাতন হচ্ছে কঠিনকে তাপ দিলে সরাসরি বাষ্প হয়ে যায়, তাপ প্রদান করলে সরাসরি বাষ্প হয়ে যায়, এই তরল অবস্থা আসে না। তাহলে এই যে প্রক্রিয়ায় কঠিনকে তাপ দিলে তরল না হয়ে সরাসরি বাষ্প হয়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। ওকে, এই সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবা। ঊর্ধ্বপাতন কি বলেছি? কঠিনকে তাপ দিলে তরল না হয়ে সরাসরি বাষ্প হয়, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ঊর্ধ্বপাতন। ওকে, এবার আসো, তাহলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কঠিনকে তাপ দিলে বাষ্প হয়, আবার বাষ্পকে যদি তুমি তাপ হ্রাস করো তাহলে সরাসরি কি হবে? কঠিন হয়ে যাবে। এরকম কিছু পদার্থ আছে যেমন কর্পূর, তারপর আছে ন্যাপথলিন, তারপর আছে ড্রাই আইস, এরপর আছে নিশাদল। আরো কিছু পদার্থ আছে যাদেরকে তাপ দিলে সরাসরি তরল না হয়ে সরাসরি বাষ্প হয়ে যায়, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি লাস্ট টপিকটা শিখবো, মোস্ট ইম্পর্টেন্ট। লাস্ট টপিক শিখার আগে বলি, তোমরা যারা মাত্র চ্যানেলে জয়েন করে নিয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। আরেকটা বিষয় তোমাদের বলা হয় না, সেটা হচ্ছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন কবিটিক বাংলা প্রত্যেক বছরও দেয়। এবছর স্পেশাল সাজেশন অনেক স্টুডেন্ট নিয়েছো, যারা এখনো নাও নাই। আসলে স্পেশাল সাজেশনটা কি, এটাই তো তোমাদের প্রশ্ন, যে স্পেশাল সাজেশন কি? স্পেশাল সাজেশন হচ্ছে 2024 সালের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন প্লাস উত্তর করা আছে, যেটা তুমি 10 দিন 15 দিন পড়লেও সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এরকম একটি সাজেশন। ওটা নেওয়ার জন্য স্ক্রিনে একটা নাম্বার দেখছো, হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা সরাসরি মেসেজ করবে, ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই। মেসেজ করলেই কিভাবে নিতে হয় তোমাকে বলে দিবে, এভাবে কাজ করে তুমি নিয়ে পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। শিক্ষার্থী, লাস্ট টপিক আজকে দেখাচ্ছি পাতন। পাতনের ভিতরে দুটি প্রক্রিয়া আছে, সেটি হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। বাষ্পীভবন প্লাস ঘনীভবন, তাহলে বাষ্পীভবনটা কি আসে? বাষ্পীভবন মানে হচ্ছে যদি তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয়, এটা নাম হচ্ছে বাষ্পীভবন। তার মানে আমি এক গ্লাস পানিকে তাপ দিলাম, দিলে সেটা বাষ্প হয়ে গেল, এবং ওই যে বাষ্প উড়ে যাচ্ছে এটাকে তুমি আবার কি করতে পারবা?
এটাকে তাপ হ্রাস করতে পারবা। তাপ হ্রাস করে যদি আবার তরলে পরিণত করো, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ঘনীভবন। তার মানে তরলকে তুমি তাপ দিয়ে বাষ্পকে তাপ ঠান্ডা করে হ্রাস করে তুমি কি করবে? ঘনীভবন করবে। এই প্রক্রিয়ায় তরল করবে। এই ২ টা প্রক্রিয়া মিলে একসাথে এটাকে বলা হচ্ছে পাতন। তার মানে পাতনের ভিতরে ২ টা প্রক্রিয়া নিহিত। একটা হচ্ছে বাষ্পীভবন, আরেকটা হচ্ছে ঘনীভবন। ২ টা মিলে পাতন। শিক্ষার্থীবৃন্দ, আজকে পদার্থের গঠন পুরা টপিকটাই, পুরা বইটাই তোমাদের আলোচনা করে দিলাম। এই অধ্যায়টা এখনই আমি যেই কথাগুলো বললাম এগুলো না টেনে কয়েকবার শোনার পর মূল বইটা তুমি ধরবা। মূল বই ধরার পর একবার রিডিং পড়বা। এরপরে যেকোনো প্রশ্ন, যারা সাজেশন নিচ্ছ, যারা গাইড করতেছো, যেখান থেকে প্রশ্ন দেখবা যে কোনো প্রশ্নই তোমার আর না বোঝার নাই। শিক্ষার্থী, আজকে বিজ্ঞান এ পর্যন্তই। পরবর্তী আবার যেদিন বিজ্ঞান নিয়ে হাজির হব সেদিন আরেকটা অধ্যায় নিয়ে বুঝিয়ে দিব। সে পর্যন্ত বিজ্ঞানের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিতা বাংলার সাথেই থাকবে। আর অবশ্যই কবিত্রি বাংলাকে অন্য মানুষের কাছে রিপ্রেজেন্ট করবে। আল্লাহ হাফেজ।